গোল্ডে আপনি ডাইরেক্ট সোনা কিনতে পারেন, আবার গোল্ডে আপনি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। কাদের জন্য সবচেয়ে কোন ফান্ডটা সবচেয়ে বেস্ট হবে? যেমন আজকে আমার বাচ্চার বয়স 2 বছর, আমি যদি আজ 18 বা 20 বছর বয়সে তার জন্য কিছু ফান্ডিং করতে চাই ফর হায়ার এডুকেশন, তাহলে সেই যে ফান্ডটা করবো সেটা আমি ইকুইটি ফান্ডে করবো, যাতে আমার লং টার্মে রিটার্নটাও বেশি দেবে। ইনফ্লেশন অ্যাডজাস্টেড টাকা, কারণ টাকাটা তো সবাই দিচ্ছে, টাকাটা আপনার নিডের জন্য কতটা পার্সেন্ট। সাপোজ আপনি 1 লাখ টাকা রোজগার করেন, এবার আমরা সাজেস্ট করি মোটামুটি 20 থেকে 30% সেভিংয়ের। এটা হচ্ছে থাম্ব রুল। এবার সেফের মধ্যে যে টুলগুলো আছে, যেমন বন্ড আছে, এফডি আছে, ইন্স্যুরেন্স আছে, এগুলো সেফ, এগুলো কোনো রিস্ক নেই। কাদের জন্য সবচেয়ে কোন ফান্ডটা সবচেয়ে বেস্ট হবে? খুব ভালো প্রশ্ন। দেখুন, আমাদের কাদের জন্য কোন ফান্ডটা বেস্ট এরকম কোনো ক্যাটাগরি নেই, প্রত্যেকের জন্য প্রত্যেকটা ফান্ড জরুরি। আচ্ছা, আমার কি প্রয়োজন, আমার গোলস, তার উপরে ডিপেন্ড করছে আমি কোন ফান্ডটা কি করবো। কারণ আমাদের এই মিউচুয়াল ফান্ডে আজকের দিনে দাঁড়িয়ে আমি আজ প্রথমে আপনাকে যেগুলো বলেছিলাম যে এতগুলো ক্যাটাগরি হয়, যেগুলো বললাম সব কটা ক্যাটাগরিতে কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে। মানে আপনি যদি চান যে আমি গোল্ড ক্যাটাগরিতে করব, গোল্ডে আপনি ডাইরেক্ট সোনা কিনতে পারেন, আবার গোল্ডে আপনি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, কিন্তু এবং সেটাও আপনাকে বোঝাবো যে গোল্ডে কেনার থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট অনেক বেশি বেনিফিশিয়াল। তার কারণ হচ্ছে গোল্ড যদি আপনি কেনেন, ফিজিক্যাল গোল্ড প্রথম হচ্ছে রাস্তায় বেরিয়ে একটা রিস্ক থাকে, চুরি হয়ে যাওয়ার রিস্ক থাকে, প্লাস হচ্ছে একটা মেকিং কস্ট লাগে আপনার, যেটা 15 থেকে 20%। আপনি যদি কোনো গয়না বানিয়ে তারপরে আবার বেচতে যান, দেখবেন আপনার 10 থেকে 15% ডেপ্রিসিয়েশন কস্ট পড়ে, যেটা আপনার ওই বানানোর খরচা বা এরকম মেকিং চার্জে চলে যায়। কিন্তু যদি আপনি পেপার গোল্ড কেনেন, যেটা আপনার অ্যাজ পার ভ্যালুয়েশন, গোল্ডের বা সিলভারের, এটা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল সেম, সেখানে ক্ষেত্রে যেরকম ভ্যালুয়েশন আসবে ওখানে কোনো ওয়েস্টেজ নেই, পুরোটাই আপনি টাকা আপনার অ্যাজ পার ভ্যালুয়েশন আপনি পেতে পারেন। ওখানে কোনো ওই 10% 15% যে দেখুন একটা লোক একটা ব্যবসা চালাচ্ছে, আমরা ধরুন এই বন্ধন জুয়েলার্স বা যে কোম্পানি, তাদের ম্যানেজমেন্ট কস্ট আছে 10 থেকে 15%, কিন্তু কস্ট হচ্ছে এই সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট, যেটা আমরা কেনার পরে যদি আমি সেটাকে ধরুন একটা 1 লাখ টাকা দিয়ে কিনলাম, এটা যদি পরে বেচতে যাই আমি 80,000 টাকা পাবো, ওই 20,000 টাকা হচ্ছে ওই চার্জেসগুলো। যদি আমি পেপারে কিনি তাহলে কিন্তু আমার ওই চার্জেসটা লাগছে না, আমি কিন্তু পুরোটাই এখান থেকে পেতে পারি। তো এই অ্যাওয়ারনেসটা নেই। একটা হচ্ছে ইমোশন আছে আমাদের গোল্ডের, যে আমি গোল্ড না কিনে পরে বেরোতে পারছি না, হয়তো ওটা পরে বেরোতে পারবেন না, কিন্তু ওর অ্যাকাউন্টে থাকলে আপনার সেভ, কোনো টাকা চুরি যাওয়ার ভয় নেই, আর ওটা ফিউচারে আপনার গোল্ড যেভাবে বাড়বে মার্কেট আপনাকে সে, এবার যার গোল্ডের আছে সে ওই গোল্ড ক্যাটাগরিতে ইউজ করতে পারে। যার ধরুন আগে রেগুলার ছেলে মেয়েদের জন্য এই আপনাকে একটা এক্সাম্পল বললাম আমরা, যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আপনার কারেন্ট অ্যাকাউন্টের টাকা আপনি স্টাফেদের স্যালারি দেন, যে সময় স্যালারি দেন তার কাছে যে কোনো সময় মাল পারচেস করছে, আমরা কারেন্ট অ্যাকাউন্টে একটা টাকা হয়তো 10 থেকে 15 দিনের জন্য পড়ে থাকছে, কোনো ইন্টারেস্ট আর্ন করছে না, কিন্তু যদি আপনি সেই টাকাটাই এখানে রেখে দেন, আপনার 10 থেকে 15 দিনের জন্য যদি টাকাটা ওই আনইউজড হবে, যেটা কারেন্টে পড়ে থাকতো, সেই টাকা দিয়ে আপনি একটা স্টাফের স্যালারি দিয়ে দিতে পারবেন। আমরা এরকম অনেক কোম্পানিকে এরকম করেছি এবং তারা সেই টাকা দিয়ে ম্যানেজ করে, কারণ এটা একটা মানি ম্যানেজমেন্ট আমরা খুব ইজিলি করতে পারি। তার মানে কি আমার পারপাসের উপর ডিপেন্ড করছে, তাকে লিকুইড ফান্ড দেবো কোন জায়গায়, তাকে ডেট ফান্ড, যেমন একদম এই ক্যাটাগরি বলছি তাকে লিকুইড ফান্ড দেবো যারা বিজনেসম্যান, যারা কারেন্ট অ্যাকাউন্টের টাকাটা রাখছে। আবার ডেট ফান্ড হচ্ছে ধরুন এটা হরাইজন হচ্ছে মাত্র 6 মাসের মধ্যে, এটা টাইম হরাইজন আছে লিকুইড ফান্ড। ডেট ফান্ড হচ্ছে 6 মাস থেকে 3 বছরের মধ্যে যদি কেউ ইনভেস্টমেন্ট চায়, ধরুন সে আজকে বললো তার ছেলে বা মেয়ের স্কুলের ফিস দেবে হয়তো 6 মাস বাদে, বা কোয়ার্টারলি বা 6 মাস বাদে দেবে, একটু সেই টাইমে দেবে, 1 বছর বাদে সে একটা কিনবে, গাড়ি কিনবে, তার জন্য সে অ্যাকাউন্ট থেকে জমা যায়, তাহলে তাকে আমরা ডেট ক্যাটাগরি দেবো ওই 3 বছরের মধ্যে। আচ্ছা, 3 থেকে 5-এর মধ্যে যদি হয় তাকে আমরা তাকে দেবো ব্যালেন্স ক্যাটাগরি। ব্যালেন্স ক্যাটাগরি মানে একটু রিস্ক আর একটু তার মানে কি হলো, তার মোটামুটি অ্যাভারেজ রিটার্ন 5 থেকে 6 থেকে 2 থেকে 3% বেশি দেবে, তার মানে সে মার্কেটের থেকে বেশি পেলো, প্লাস হচ্ছে তার ইন্টারেস্টটাও বেশি পেলো, প্লাস হচ্ছে তার যে গোলগুলো আছে একটু মিড টার্ম গোল, একটা হচ্ছে শর্ট টার্ম গোল, একটা মিড টার্ম গোল, একটা হচ্ছে লং টার্ম গোল। মিড টার্ম গোলের জন্য হচ্ছে ব্যালেন্স ক্যাটাগরি ফান্ডগুলো, আর লং টার্ম যেগুলো লং টার্ম বলতে এখানে 5 বছর অ্যাবভ হরাইজনের ইয়েতে। যেমন আজকে আমার বাচ্চার বয়স 2 বছর, আমি যদি আজ 18 বা 20 বছর বয়সে তার জন্য কিছু ফান্ডিং করতে চাই ফর হায়ার এডুকেশন, তাহলে সেই যে ফান্ডটা করবো সেটা আমি ইকুইটি ফান্ডে করবো, যাতে আমার লং টার্মে রিটার্নটাও বেশি দেবে, প্লাস ওই সময় গিয়ে আমার গোলগুলোকে মিট করবে। তো অতএব এটা পার্টিকুলার এই ফান্ডটা এই লোকের জন্য তা নয়, প্রত্যেকটা ফান্ডই প্রত্যেকের জন্য তার প্ল্যানিং, তার গোলের ওপর আমরা তাকে ডিজাইন করে দেবো যে কোনটা কাকে দেবো, কতটা পরিমাণে দেবো। আচ্ছা, এবার আপনার সাপোজ ডিসপোজেবল ইনকামের উপর ডিপেন্ড করে। ডিসপোজেবল ইনকাম মানে হচ্ছে সাপোজ আপনি 1 লাখ টাকা রোজগার করেন, ঠিক আছে, এবার আমরা সাজেস্ট করি মোটামুটি 20 থেকে 30% সেভিংয়ের, যে আপনার অন্তত আপনার যে ইনকাম করেন তার 20 থেকে 30% আপনি জমান। এটা হচ্ছে থাম্ব রুল। এবার যার যেরকম বাজেট অনুযায়ী জমায়। এবার আমরা যখন শুরু করি সেখানে ক্ষেত্রে সেফ থেকে শুরু করি। এবার সেফের মধ্যে যে টুলগুলো আছে, যেমন বন্ড আছে, এফডি আছে, ইন্স্যুরেন্স আছে, এগুলো সেফ, এগুলো কোনো রিস্ক নেই। এরপরে যখন একটুখানি সে বাড়াতে পারলো সেখানে ক্ষেত্রে আস্তে আস্তে ব্যালেন্স, তারপর ইকুইটি ক্যাটাগরি আমরা সাজেস্ট করবো, যাতে সে ফিউচারে তার গোলগুলোকে করে, গোল অনুযায়ী তাকে স্টেপ বাই স্টেপ একদম। এবং একটা জিনিস আপনাকে বলি, এই ধারণাটা একটু ক্লিয়ার হয়ে না দরকার, সেটা হচ্ছে যে একটা জিনিস আছে যেটাকে আপনি হয়তো শুনেছেন, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। আমাদের প্রত্যেক বছর আমরা এটা দেখতে পাই না,
মানে ধরুন আজকে সাপোজ যে টাকাটা দেখছি আপনার পকেট থেকে বার করছেন 100 টাকা, আজ থেকে 1 বছর বাদে 100 টাকার ভ্যালু 100 টাকা নেই, ডিভ্যালুয়েট হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি দাম কমে গেছে। তার মানে আমি যদি এখন আজ থেকে 5 বছর পরে যে 100 টাকা নিচ্ছি সেটার ভ্যালু হয়তো 60 টাকা বা 70 টাকা। 100%। তো এই ডিভ্যালুয়েশনটা হচ্ছে। তো আমাদের টাকার ক্ষেত্রেও যে ব্যাপারটা হয় এটা কিন্তু ফিউচারে ধরুন গোলগুলোর ক্ষেত্রে হয়। ধরুন সাপোজ কথার কথা বলছি, আজকে একটা আমি আমার ছেলের এই, কারণ এটা রিলেট করতে পারবে, একটা বাচ্চাকে আমি আজ ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গায় বড় জায়গায় পড়তে যাচ্ছি, 10 লাখ টাকা ধরুন খরচা, একটা জাস্ট এমএ বলছি। এই 10 লাখ টাকা 2026-এ আজকের দিনে একটা স্ট্যান্ডার্ড কস্ট। তো আমি যদি আমার বাচ্চার বয়স যদি 5 বছর, আজ থেকে 15 বছর বাদে যখন আমি 2000 করাবো, 2040 বা 41-এ করাবো, সেই সময় গিয়ে এই ভ্যালুটাই হয়ে যাবে, যেটা এটাই হয়ে যাবে তো 25 থেকে 30 লাখ টাকা। 100%। তো সেটা তার মানে আমি যদি আমার গোলটা থাকে যে ওই 10 লাখের, তাহলে কিন্তু ওই 10 লাখ পাবো ওখানে, কিন্তু 10 লাখের ভ্যালু তখন কমে গেছে, আমার তখন 26 লাখ লাগবে। তাহলে আমাকে আজকে গিয়ে প্ল্যান করতে হবে 26 লাখটা যাতে পৌঁছাতে পারি। তো ওই যে ইনফ্লেশনটাকে আমার ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন হচ্ছে আমার গোল, যে আমি আলটিমেটলি যে টাকাটা পাবো সেই টাকাটা আমার ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি থেকে বাদ দিয়ে অ্যাকচুয়ালি আমার পকেটে কত টাকা আসছে, রিয়েল ভ্যালু অফ মানি। এই রিয়েল ভ্যালু অফ মানির ROI। হ্যাঁ, অ্যাকচুয়াল। তো এই রিয়েল ভ্যালু অফ মানিটা কিন্তু আসল রিটার্ন। আপনি দেখছেন হাতে আমার একটা LIC পলিসি বা কোনো একটা ইন্স্যুরেন্স পলিসি ম্যাচুরিটি আসছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা আপনি 2026-এ রিসিভ করছেন, তার ভ্যালু আর 10 বছর বাদে ভ্যালু তার কিন্তু সেটা নেই, সেম নয়, অনেক কমে যাচ্ছে। তো আমার ফিউচারে যা যা গোল আছে আমাকে কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্টেড ক্যালকুলেশন করে আমাকে তার গোল প্ল্যানিং করতে হবে। এবং সেটা আগে থেকে যদি না করি তাহলে কিন্তু আমি টাকা পাবো। আমি সাপোজ কথার কথা বলছি, আমি আজকে 50,000 টাকা আমার খরচা, আমি ভাবছি যে আজ থেকে 15 বছর বাদে রিটায়ার করবো বা 20 বছর বাদে রিটায়ার করবো, 20 বছর বাদে রিটায়ার করবো, এই খরচাটাই 2 লাখ টাকা হয়ে যাবে। তাহলে আমাকে কিন্তু ওই 2 লাখ টাকার হিসাবেই আমাকে আজকে থেকে প্ল্যানিং করতে হবে, যাতে ওই সময় গিয়ে আমার যে কর্পাসটা তৈরি হবে সেখান থেকে যে টাকাটা আমার অ্যাকাউন্টে আসবে ওই আমার 2 লাখ টাকা যাতে আসে, তাহলে আমি আমার ফিউচারের লাইফস্টাইল আমার যা যা আছে এই সেম স্টাইল মেনটেন করে আমি কিন্তু চালাতে পারবো। এই প্ল্যানিংটাই হচ্ছে আসল, যেটা স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভাইস করি লোককে যে আপনি কীভাবে ওই যে লিগাসি বা যে প্ল্যানিংটা করছেন ইনফ্লেশন অ্যাডজাস্টেড টাকা, কারণ টাকাটা তো সবাই দিচ্ছে, টাকাটা আপনার নিডের জন্য কতটা পার্সেন্ট, কারণ আমরা করতে গিয়ে দেখেছি এটা সবথেকে বড় ব্যাপার। ম্যাক্সিমাম লোক কিন্তু শুরু করে, কারণ আজকের দিনে মার্কেটে প্রচুর ভিডিও, প্রচুর লোক, মানুষের কাছে অনেক রিসোর্সেস, কিন্তু অ্যাকচুয়াল যখন তার গোলের রিচের যখন দেখছি আমরা, দেখা যাচ্ছে তার যে ক্যালকুলেশন করা হচ্ছে সেটা হয়তো তার 20 বা 30%, একটা বিশাল গ্যাপ। তার কারণ হচ্ছে এই নলেজের জায়গাটা বা কোনো জায়গাটায় তার বুঝার বা তার কমিউনিকেশনের জায়গাটায় একটা সমস্যা হচ্ছে, সেটা আমরা তাকে চেষ্টা করি ফুলফিল করার।